এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কি হয়েছে পাখি? রোজ রোজ কাঁদছো কেন? আমি তো তোমাকে স্পর্শ পর্যন্ত করিনি। তুমি যেভাবে থাকতে চাও সেভাবে রেখেছি তোমাকে, তাহলে কেন কাঁদছো? কিছু খারাপ লাগছে? বলো না আমায়। আবরারের কণ্ঠে মিশে গেল এক অদ্ভুত মায়া আর অসহায়তা। তার চোখের গভীরে জ্বলে উঠল অপরাধ বোধের ছায়া, যেন সে নিজেই বুঝে উঠতে পারছে না সে কোহলির জন্য কতটা অপ্রয়োজনীয় আর কতটা কষ্টের কারণ হয়ে উঠেছে। কোহলি আবরারের কণ্ঠে এমন কোমল সুর শুনে বুকের ভেতরে জমে থাকা কান্না আর থামাতে পারল না। তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু একসময় হাওয়ায় মিশে গেল। গলার ভেতর আটকে থাকা কষ্টটা যেন একসাথে বেড়ে এলো হেঁচকের সঙ্গে। কোহলি কাঁপতে কাঁপতে বলল, আমার কোন কথা আপনি মানেন যে আমি একবার না বলেছি তাই দূরে দূরে থাকছেন? নাকি নাকি আমাকে আর ভালো লাগে না আপনার? কোহলির গলার স্বর ভেঙে যাচ্ছিল, কিন্তু কথাগুলো কাটার মতো আবরারের বুক ভ্যাদ করে গেল। ওর কণ্ঠে মিশে থাকা অভিমান, কষ্ট আর ভালোবাসার ভারে রুমটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। কোহলি নিজেও বুঝে উঠতে পারল না সে কি বলে ফেলেছে। রাগ, এই অভিমান আসলে ভালোবাসারই এক রূপ। ওর চোখে এখনো পানি চিকচিক করছে, ঠোঁট কাঁপছে, শ্বাস নিচ্ছে এলোমেলো ভাবে। আবরার স্থির হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ঠোঁটের কোণে এক হালকা ব্যথা মিশ্রিত হাসি ফুটে উঠল। চোখে যেন এক চিলতে দুষ্টুমি, অথচ সেই হাসির গভীরে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস। তারপর আবরার বিড়বিড় করে বলল, তাহলে এই কারণে মহারানীর অভিমান হয়েছে? আবরার আর এক মুহূর্ত দেরি করল না, এক ঝটকায় কোহলিকে নিজের কোলে টেনে নিল। কোহলি চমকে উঠল, তার চোখে এখনো অশ্রু চিকচিক করছে, ঠোঁট কাঁপছে, কিন্তু প্রতিবাদ করার শক্তিটুকু নেই। আবরারের বুকে মাথা ঠেকতেই ওর নিঃশ্বাসের গতি যেন ধীরে ধীরে মিশে গেল আবরারের হৃদস্পন্দনের সঙ্গে। আবরার নরম হাতে কোহলির সাদা চুলের ভেতরে আঙ্গুল চালিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। তার কণ্ঠে এবার এক অদ্ভুত শান্তি, যেন অভিমান ভাঙাতে গলিত মধুর শ্রুতে বলল, তোমরা নারীরা বড্ড অদ্ভুত। কাছে আসলে বলো দূরে চলে যেতে, আর দূরে গেলে বলো কাছে আসতে। আবার তোমাদের থেকে দূরে গেলে আমাদের হৃদয় পুড়ে, আর কাছে আসলে অন্য কিছু করতে মন চায়। এখন আমি কি করব এটা বলে দাও আমার হৃদয়ের মহারানী। কোহলি এক দৃষ্টিতে আবরারের চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে কেবল রাগ বা আকাঙ্ক্ষা নেই, আছে এক অজানা টান, এক নীরব স্বীকারোক্তি। ঠান্ডা হাওয়া রুমের ভেতরে ঢুকে পড়ছে, কিন্তু তাদের দুজনের মাঝের উষ্ণতা ততক্ষণে রুমটাকে নরম আলোয় ভরে ফেলেছে। হঠাৎ কোহলি কাপা হাতে আবরারের গলার কাছে শার্ট খামচে ধরল। তার চোখে তখন এক অদ্ভুত ঝড়, অভিমান, ভালোবাসা আর দুর্বলতার মিশেল। কণ্ঠটা কাঁপছে, গলা ভারী, তবু স্পষ্টভাবে বলল, আমি জানি না কিছু, কিন্তু আপনাকে ছাড়া আমার ঘুম আসে না। আপনার বুকে মুখ লুকিয়ে আমি ঘুমাই, এটা এখন আমার অভ্যাস হয়ে গেছে। আর আমি এভাবেই ঘুমাবো, বুঝলেন? কোহলির এই এক রুখা জেদের মধ্যে শিশুর মতো সরলতা ছিল, আবার তাতে এমন কোমল আদর যা আবরারের হৃদয়ে ঝড় তোলে। আবরার কিছুক্ষণ চুপ করে রইল কোহলির চোখে তাকিয়ে, তারপর ঠোঁটের কোণে আস্তে একটুখানি হাসি ফুটল, শব্দহীন কিন্তু গভীর। সেই হাসিতে ক্লান্ত ভালোবাসার ছোঁয়া, সেই হাসিতে ছিল একরাশ শান্তি। সে কোনো কথা না বলে কোহলির কাঁধে হাত রাখলো, আলতো করে ওকে শুয়ে দিল বিছানায়। তারপর নিজের দিক থেকে ধীরে ধীরে এগিয়ে এলো। বাতাসে তখন একরাশ নরম শীত, জানালার পর্দা দুলছে আস্তে আস্তে। আমরা আর কোহলির পাশে শুয়ে ওকে নিজের বুকে টেনে নিল, একটা নীরব আশ্রয়ের মতো। কোহলি চোখ বন্ধ করলো, মুখটা গুজে দিল আবরারের বুকের মধ্যে। তার নিঃশ্বাসের ছোঁয়া মিশে গেল আবরারের বুকে ওঠা নামার সঙ্গে। কিছুক্ষণ পর কোহলির ফিসফিস করা কণ্ঠ শোনা গেল, এইভাবেই থাকবো এখন, আর কিছু চাই না। আবরার শুধু মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, পাখি যেভাবে তুমি চাও সেভাবে থাকবে। প্রায় 15 মিনিট যাওয়ার পরও আবরার খেয়াল করলো কোহলি ঘুমায়নি। আবরার এতক্ষণ মনকে এটা বলে সান্ত্বনা দিচ্ছিল মেয়েটা ঘুমিয়ে গেছে, এখন আর ডিস্টার্ব না করি।
কিন্তু মেয়েটা তো ঘুমায়নি, ওর মন এখন অন্য কিছু চাইছে। আবরার কোহেলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে হাসকি কণ্ঠে বলল, পাখি, তোমাকে যদি একটু আদর করি তাহলে কি তুমি খুব কষ্ট পাবে? আবরারের এরকম নির্লজ্জ কথায় কোহলি লজ্জায় কান দিয়েই গরম ধোঁয়া বের হচ্ছে। গাল দুটো টকটকে লাল হয়ে গেছে। আবরার কোহলির চুপ থাকাকেই সম্মতি ধরে নিল। আর এক মুহূর্ত দেরি না করে কোহলির কোমরটা আরো শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে ফেলল। কোহলি কিছু উচ্চারণ করার আগেই অনুভব করলো ওর গোলাপি পাতলা অধরের উষ্ণতার স্পর্শ। কোহলির বুকে ধক ধক শব্দ করতে থাকে, হৃদয় স্পন্দন বেড়ে চলেছে, শরীর শিউরে উঠল মুহূর্তে। কোহলির ছোট্ট বদনে কম্পন বাড়ল। আবরারের হাত আস্তে আস্তে চলে গেল কোহলির জামার নিচে, বেসামালভাবে স্পর্শ করতে লাগলো দেহের প্রতিটি ভাঁজ। এরকম স্পর্শে কোহলির প্যাট মুচড় দিয়ে উঠেছে। পাতলা অধরের উপরে একরকম লাগামহীন চুম্বন আর আবরারের হাতের একরকম বেসামাল স্পর্শে কোহলি যেন নিতেই পড়ল, পানিহীন গাছের মতো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওর অধরের মারাত্মক ব্যথা অনুভব করছে। কোহলি একবার উপায় না পেয়ে আবরারকে ধাক্কা দিল, কিন্তু তাতে লাভ হলো না। আবরার এক চুল নড়ল না, বরং আরো গভীরভাবে চুম্বন করতে থাকে। অনেক সময় গড়ানোর পর কোহলির অত্যাধিক নড়াচড়া আর হাসফাসরত কাহিল অবস্থা দেখে আবরার অধর ছেড়ে মাথা তুলে কোহলির দিকে তাকায়। সাথে সাথে দুইজন লম্বা নিঃশ্বাস ত্যাগ করে। আবরার কোহলির জামার ভেতর থেকে হাত বের করে শক্ত করে জড়িয়ে ধরে কোহলির ছোট্ট নরম দেহখানা। তারপর ফিসফিস করে বলে, ঘুমাও পাখি, নয়তো আমার নিজেকে কন্ট্রোল করতে অসুবিধা হবে। ব্যাস কোহলি তাড়াতাড়ি আবরারের বুকে মুখ লুকিয়ে ঘুমের দাসে পাড়ি জমায়। আর আবরার কোহলিকে দেখতে দেখতে কখন যে ঘুমের দাসে পাড়ি জমায় তা নিজেও জানে না। অতঃপর একটা সুন্দর শান্তিময় রাত। সকালের নরম আলো জানালার পাতলা পর্দা ফ্যাত করে এসে পড়েছে কোহলির মুখে। আলোটা প্রথমে তার চোখে লাগে, সে চোখ কুঁচকে একটু নড়ে ওঠে। তারপর ধীরে ধীরে চোখ মেলে তাকায় চারপাশে। পরক্ষণই বুঝতে পারে সে একা নয়, কারো বাহু দৃঢ়ভাবে তাকে জড়িয়ে আছে। চমকে ওঠে কোহলি, তাকায় পাশের দিকে। আবরার আবরার গভীর ঘুমে আচ্ছন্ন, তার মুখে সে চেনা কঠোরতা নেই, বরং একরকম নির্ভার শিশু সুলভ শান্তি। কোহলির মনে হলো এই মানুষটি যেন সেই ভয়ঙ্কর গ্যাংস্টার নয়, বরং কোনো অচেনা শান্ত সমুদ্রের মাঝে ভেসে থাকা এক নিস্তব্ধ প্রাণ। কোহলি নিঃশব্দে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর হালকা করে হাত তুলে আবরারের গালে ছুঁয়ে দেয়। আঙুলের ডগায় লেগে থাকে উষ্ণতার ছোঁয়া। তারপর ঠোঁটের কোণে আস্তে করে এক ঝলতে হাসি টেনে নেয় কোহলি। তারপর মৃদু স্বরে প্রায় ফিসফিসিয়ে বলে ওঠে, কতটা কিউট আপনি! ঘুমালে অস্থির লাগে আপনাকে, জানেন? কিন্তু জেগে থাকলে শুধু রাগ, গম্ভীর মুখ, একটু হাসলে কি গুনাহ হয় নাকি? কোহলি ভেবেছিল আবরার ঘুমাচ্ছে, কিন্তু না। চোখ বন্ধ রেখে সে ধীরে ধীরে বলে উঠল ঘুম জড়ানো কর্কশ কণ্ঠে, হাসলে গুনাহ হয় না, কিন্তু এরিক আবরারের ডিকশনারিতে হাসি নামে কোনো শব্দ নেই। মাই ফাকিং স্কোয়াব। কোহলি থমকে যায়, চোখ বড় হয়ে তাকিয়ে থাকে আবরারের মুখের দিকে। পরক্ষণে বুঝতে পারে আবরারের ঠোঁটের কোণে এক ফোঁটা বিদ্রুপ মিশ্রিত হাসি খেলা করছে। তার বুকের থুকপুকানি আরো বেড়ে যায়। কোহলি আর দেরি না করে তাড়াহুড়ো করে উঠতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আবরারের বাহু শক্ত হয়ে এলো। এক ঝটকায় সে কোহলিকে আরো কাছে টেনে নিল, যেন মুহূর্তেই বন্দি করে ফেললো নিজের শক্ত আলিঙ্গনে। কোহলি থমকে গেল, মুখের ভেতর থুকপুকানিতে শ্বাস বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই আবরার ধীরে ধীরে চোখ খুলল। চোখ দুটো ঘুম জড়ানো, অথচ ভয়ঙ্কর রকম তীক্ষ্ণ। একজন গ্যাংস্টারকে তার ঘুমন্ত অবস্থায় এভাবে চোখ দিয়ে গিলে ফেলছিলেন ম্যাডাম? দিস ইজ নট ডান। তার কণ্ঠে বিদ্রুপ, কিন্তু সঙ্গে ছিল এক অদ্ভুত আকর্ষণীয় ঠান্ডা সুর। কোহলির শরীর যেন জমে গেল। চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমি আসলে আমি কথাগুলো গলায় আটকে গেল। চোখে জল চিকচিক করছে, মনে হলো এবার হয়তো কান্না করে ফেলবে সে। আবরার কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল ওর মুখের দিকে। তারপর হঠাৎ ঠোঁটের কোণে এক পরিচিত ম্লান হাসি ফুটল। তারপর নরম কণ্ঠে বলল, কাম ডাউন আমার ছোট্ট হরিণী, আমি তো তোমাকে জ্বালানোর জন্য বলেছি। তাছাড়া আমি তো তোমার হাজবেন্ড। একদম কান্না করো না। তোমার আমাকে যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে দেখতে পারো। ইচ্ছে হলো আনড্রেস করে দেখতে পারো, আমি কিছু মনে করব না।
কথাখানা বলেই কোহলির দিকে তাকে ভ্রুজোড়া নাচালো। আবরারের অবিনীত বাক্যের অভিঘাতে কোহলির দেহ মর্ম এক মুহূর্তেই বিদ্যুৎ আহত হয়ে উঠল। তার ভেতরে যেন কোনো অজানা স্রোত প্রবাহিত হচ্ছে, লজ্জা, ক্রোধ ও বিস্ময়ের এক জটিল মিশ্রণ। চোখের পাতায় উত্তাপ জমে ওঠে, কানের পাশ দিয়ে সেই উত্তাপ গড়ে আসে গাল বেয়ে। রক্ত যেন মুখে এসে থেমে গেছে, গাল দুটি রক্তাভ, চোখে এক ফোঁটা অস্থিরতা। কোহলি শ্বাস নিল ভারীভাবে, তারপর সমস্ত সংকোচকে আড়াল করতে একরকম কৃত্রিম দৃঢ়তায় মুখ তুলল। তার কণ্ঠে জড়ানো রাগ, অথচ তাতে কম্পন আছে। আপনি কোনো দিন ভালো হবেন না, একেবারে অসভ্য মানুষ। কোহলির কথায় আবরার মৃদু হাসে। তারপর কোনো সংকেত ছাড়াই আবরার কোহলির তীর করে কাঁপতে থাকা গোলাপি অথরে নিজের অধর মিশিয়ে দেয়। কোহলি প্রথমে বিস্মিত হয়ে সরে যেতে চাইল, কিন্তু আবরারের শক্ত বাহুডোর থেকে বের হওয়া ওর জন্য অসম্ভব। তাই বাধ্য হয়ে তাল মিলায় আবরারের সাথে। আবরার কোহলির রেসপন্স পেয়ে আরও মত্ত হয় নিজের কাজে, যাকে বলে উন্মাদ চুমুর বর্ষণ। প্রায় অনেক সময় যাওয়ার পর কোহলি হাঁপিয়ে ওঠে, নিজেকে সরাতে চায় আবরারের থেকে, কিন্তু উন্মাদ আবরার ছাড়ে না, বরং আরও গভীরভাবে চুম্বন করতে থাকে। আর হাত দিয়ে কোহলির জামার নিচে নৃত্য চালাতে থাকে অস্বাভাবিকভাবে। কোহলি এবার অক্ষম হয়ে ফুঁপে কেঁদে ওঠে। সাথে সাথে আবরার ছেড়ে দেয় কোহলিকে। ছাড়া পেতে কোহলি হৃদয় কুচকে হা করে লম্বা লম্বা শ্বাস নেয়। আবরার দেখে তার ছোট্ট পাখির ঠোঁটজোড়া রক্তিম আকার ধারণ করেছে। কোহলি কিছুক্ষণের মধ্যই নিজেকে ঠিকঠাক করে তারপর আবরারের দিকে তাকিয়ে মায়া কণ্ঠে বলে, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, বলেন, রাখবেন? কোহলির এরকম কথায় আবরার চোখ ছোট ছোট করে ওর দিকে তাকায়। সেই মানুষকে অসভ্য ছাড়া কথা বলে না, সে মানুষ সুন্দর করে কথা বলছে ভাবনার বিষয়। আবরার গম্ভীর কণ্ঠে বলল, কি বলবে আগে শুনি। কোহলি মিনমিন করে বলে, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, আরও পড়াশোনা করতে চাই, আমাকে ভর্তি করে দেন প্লিজ। আবরার গম্ভীর কণ্ঠে বলল, আমি তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করলাম, পড়ার অনুমতিও দিলাম। এর বিনিময়ে আমি কি পাবো? মানে আমার লাভ কি? কোহলি ঠোঁট উল্টে বলে, আপনি তো এমনিতেই অনেক বড় লোক, কত টাকা আছে আপনার তার হিসাব করতে গেলেই তো আপনার কয়েক মাস লেগে যাবে। আমার মতো গরিবের থেকে আপনি কি নেবেন? আবরার ম্লান হেসে বলল, যদি বলি তোমাকে চাই, আর আমি যতক্ষণ চাইবো তুমিও রেসপন্স করবে। যদি রাজি থাকো তাহলে ভর্তি করব, নয়তো না। কোহলি নাক মুখ কুচকে বলে, অসভ্য লোক, সব সময় মাথায় শুধু অসভ্য মার্কা চিন্তা ভাবনা। আবরার মৃদু হেসে কোহলির ফোলা ফোলা গালে নাক ঘষতে ঘষতে বলে, এত হট লেগে যদি আশেপাশে থাকে তাহলে তো এসব চিন্তা ভাবনা মাথায় আসাটা অসম্ভব কিছু না বউ। আবরারের প্রথম কথাগুলোতে কোহলির রাগ হলেও শেষ কথাটাতে শরীর শিউরে উঠল। এই ছোট্ট একটা ডাক যেন হৃদয় পর্যন্ত স্পর্শ করলো। কোহলি ফিসফিস করে বলল, আবরার কোহলির মতোই ফিসফিস করে বলল, তুমি আমার অনেক কিছু শুনবে কি কি? মাই ফাকিং স্কোয়াব, মাই ফাকিং হোয়াইট রোজ, ডার্লিং, হৃদয়ের মহারানী, বউ জান, আমার ছোট্ট হরিণী, মাই লিটল বার্ড। বলেই আবরার কোহলির কানে হালকা করে কামড় বসায়। কোহলি চোখ মুখ খিচে বন্ধ করে। আবরারের কথাগুলো শুনে হৃদয়ে কেন জানি শান্তির স্রোত বয়ে যাচ্ছে। তার কাছে আবরারের এই ছোট্ট আঘাত কিছুই না। তবু এসব কিছু কোহলি এক সাইডে রেখে পুনরায় বলল, আমাকে যেতে দেবে না ভার্সিটি? আবরার কোহলির গালে ছোট ছোট চুম্বনের বর্ষণ করতে করতে বলল। আগে বলো আমার শর্ত মানবে কিনা। কোহলি এবার কিছুটা কৌশল খাটিয়ে বলল, আমার কিছুদিন সময় লাগবে। এখন যদি আপনি জোর করতে চান আমি না করব না, কজ আপনার অধিকার আছে। আবরার থমকে গেল কোহলির কথায়। তারপর কোহলির চোখে চোখ রেখে বলল, আমি এমনিতেই তোমার উপরে অনেক বেশি অন্যায় করে ফেলেছি পাখি, আর অন্যায় করতে চাই না। তুমি সময় নাও, তারপর আমার কাছেই ফিরে আসো, আমি অপেক্ষা করব। কিন্তু হ্যাঁ, আমি শেষটা সুন্দর চাই। শুরুটা আমাদের তিক্ততা দিয়ে শুরু হলেও শেষটা অমৃত দিয়ে করতে চাই। উঠো, ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও, আমি তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিব। আর
বডিগার্ড রেখে আসবো। ছুটি হওয়ার সাথে সাথে গাড়িতে উঠে সোজা বাসায় চলে আসবে। কথাটা বলেই আবরার উঠে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। কোহলিকে কিছু বলার সুযোগই দিল না। কোহলি ভ্যাবলা কান্তের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আবরারের যাওয়ার পানে। ফাহিম ল্যাব থেকে বের হলো ক্লান্ত চোখে, তবু মুখে একরকমের শান্ত ও তৃপ্তির ছাপ। সারা রাত ল্যাবে ছিল সে, ডেটার মাঝে রাসায়নিক সূত্রের অজস্র গাণিতিক নিঃশব্দতায়। তবু সেই এক ঘেমের ভেতরেও কোহলির ছবিটা বারবার স্ক্রিনে দেখেছে। প্রতিবার দেখার পর ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটেছে, যে হাসিতে ছিল একসাথে মায়া আর রহস্য। বাইরে তখন সকাল ফুটেছে, আকাশে ধোঁয়াটে সূর্যলোক, রাস্তায় ভোরের নিস্তব্ধতা। ফাহিম গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট করলো। মৃদু গর্জনে গাড়ি চলতে শুরু করলো শহরের প্রান্ত রেখা ধরে। এলাকাটা প্রায় পরিত্যক্ত, পুরনো গুদাম, বন্ধ কারখানা, ছেঁড়া পোস্টার আর ভাঙা দেয়াল। এখানে গাড়ির শব্দ মানেই ব্যতিক্রম। প্রায় 10 মিনিট যাওয়ার পর হঠাৎ এক অচেনা গাড়ি এসে তার গাড়ির সামনে দাঁড়িয়ে গেল। ফাহিম তড়িঘড়ি করে ব্রেক চাপলো, চাকার ঘর্ষণে ধুলো উড়ল, বাতাসে কাঁপন ধরল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ফাহিম মাথা উঁচু করে তাকালো সামনে। চোখে কোনো ভয় নেই, বরং ঠোঁটের কোণে বাঁকা হাসি। হঠাৎ ফাহিম গাড়ি স্টার্ট দেয়, তারপর আর এক মুহূর্ত দেরি না করে সে ইঞ্জিনের চাপ দিল। গাড়ি গর্জে উঠল আর সামনের গাড়িটার পাশ কাটিয়ে ঝড়ের মতো ছুটে গেল সামনে। ফাহিমের হাতের উপর স্টিয়ারিংয়ের মুঠো আরও শক্ত হলো, চোখে ঝলসানো তেজ, মুখে কোনো শব্দ নেই, শুধু বাতাসের সঙ্গে গাড়ির তীব্র গতি যেন নিঃশব্দ এক যুদ্ধ ঘোষণা করে। পেছনের গাড়িটা কিন্তু ছাড়ল না, একই গতিতে একই ছন্দে ফাহিমের গাড়ির পেছন নিতে লাগলো। যেন অদৃশ্য কোনো সুতোয় বাধা দুই ধাতব জন্তু রাস্তায় একে অপরকে ছিঁড়ে ফেলার প্রতিযোগিতায় চলছে তাদের মধ্যে। রোদ্দুরের আছে ধুলো উঠছে, টায়ারের ঘর্ষণে গন্ধ উঠছে পুড়ে যাওয়ার আবারের। ফাহিম মাঝে মাঝে রিয়ার মিররে তাকিয়ে দেখে কালো রঙের সেই গাড়িটা এখন আরও কাছে চলে এসেছে। একটা নিঃশব্দ হুমকি যেন তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। সে গাড়ির গতি আরও বাড়ালো, ঘন্টায় 100-120, তারপরও যেন শেষ নেই। পুরো রাস্তা এখন এক অনিয়ন্ত্রিত দৌড়ে পরিণত। প্রায় 20 মিনিট ধরে চলছে এই ধাওয়া, যেন এটা কোনো রেস নয়, বরং শিকার আর শিকারের খেলায় সময়ের সঙ্গে পাল্লা দেওয়া এক মরণপণ যুদ্ধ। হঠাৎ এক প্রচণ্ড শব্দে পেছনের গাড়িটা এসে ফাহিমের গাড়ির পেছনে ধাক্কা মারল। মুহূর্তেই স্টিয়ারিং কাঁপে, টায়ার স্লিপ করে যায়, গাড়িটা টাল খেয়ে ডানে বামে দুলে উঠল। ফাহিম পুরো শক্তি দিয়ে ব্রেক চাপলো, ধুলো উড়ে গেল, টায়ারের ঘর্ষণে আগুনের মতো গন্ধ উঠল। গাড়ি থেমে গেল। এক মুহূর্ত থেমে ফাহিম দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তার চোখ এখনও তীক্ষ্ণ, শীতল আর প্রস্তুত। দূরে কালো গাড়িটা স্থির দাঁড়িয়ে আছে, হেডলাইট নিভে গেলেও ভেতরের অন্ধকারে যেন কারো উপস্থিতি স্পষ্ট অনুভূত হচ্ছে। বাতাস থেমে গেছে, শুধু রাস্তার নীরবতা আর ফাহিমের ভারী নিঃশ্বাস, যেন ঝড়ের আগ মুহূর্তের নীরবতা। ধুলো থেমে গেছে, বাতাসে এখন শুধু পুড়ে যাওয়া রাবারের গন্ধ। ফাহিমের চোখ শুরু হয়ে এলো যখন কালো গাড়ির দরজা খুলে ধীরে ধীরে কেউ বেরিয়ে এলো। এক মুহূর্তের জন্য ফাহিম থমকে দাঁড়ায়। একজন মেয়ে, লেদার জ্যাকেট, কালো জিন্স, চোখে ঠান্ডা আগুনের মতো দৃষ্টি, ঠোঁটে হালকা বাঁকা হাসি। তার হাঁটার ভঙ্গিতে আছে আত্মবিশ্বাস আর বিপদের আভাস। ফাহিম অনিচ্ছা সত্ত্বেও মুচকি হেসে বলে উঠল, বাহ, মেয়ে হয়েও তো বেশ ভালো গাড়ি চালাও। এমন স্পিডে তো ছেলেদেরও হাত কাঁপে। মেয়েটা অর্থাৎ সীসা তার কথায় ঠোঁটের কোণে আরও এক টুকরো তার ছেলের হাসি টেনে বলল, শুধু ড্রাইভিং না, মারামারিতেও এক্সপার্ট আমি। তার কণ্ঠ ঠান্ডা, কিন্তু তাতে ছিল এক ধরনের দম্ভ, যেন নিজেই নিজের বিপদের সংজ্ঞা। ফাহিম ভ্রুকুচকে বলে, এসব থাক, আগে বলো তুমি আমার পিছু নিলে কেন? কি দরকার ছিল এই সার্কাসের? সীসা ধীরে ধীরে এগিয়ে এলো, ফাহিমের সামনে এসে থামলো। দুজনের চোখ এক হয়, একটা চোখে কৌতূহল, অন্যটায় চ্যালেঞ্জ। তারপর সীসা নিচু গলায় বলল, একটা ডিল করতে চাই তোমার সাথে। ফাহিম ঠোঁট কামড়ে সংযত হাসিতে বলল, ডিল? আমি তো তোমাকে চিনি না, তোমার সঙ্গে আমি কেন ডিল করব? কেন আর কিসের ডিল? রাস্তায় তখন রোদের ছায়া, বাতাসে টানটান উত্তেজনা, যেন কিছু একটা ঘুরতে চলেছে।
ফাহিম হাত ভাঁজ করে সীসার দিকে তাকিয়েছিল, চোখে কৌতূহল আর সাবধানতা একসাথে। সীসা ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে ধীরে ধীরে বলে উঠল, এরিক আবরার খানকে চিনো নিশ্চয়ই। ফাহিমের মুখের অভিব্যক্তি মুহূর্তেই পাল্টে গেল, চোখ সরু হয়ে এলো, কণ্ঠে শীতলতা নেমে এলো। শুনেছি নামটা। কানাডার রাজা বলা হয় ওকে। ব্ল্যাক লাইট ব্রাদারহুডের গডফাদার। বাংলাদেশে খুব একটা আসে না, কিন্তু ওর নাম নীলা কেন? তোমার সাথে সম্পর্কটা কি? সীসা ধীরে ধীরে ফাহিমের চারপাশে হাঁটল, যেন শিকার ঘিরে ধরছে। তারপর তার গলায় এক অদ্ভুত শান্ত সুরে বলে উঠল, আমি শুনেছি কুহেলিকে তুমি ভালোবাসো। ফাহিম থমকে গেল, মুহূর্তেই শিরায় রক্ত জমে গেল তার। কোহলির নাম যেন এক নিষিদ্ধ সুরের মতো বাজল তার কানে। সীসা এবার আরও এক পা এগিয়ে এলো, চোখে এক অদ্ভুত ঝিলিক। শুধু ভালোবাসো বললে ভুল হবে না, পাগলের মতো ভালোবাসো। ফাহিমের মুখে হালকা রাগ ফুটে উঠল। সে এক ধাপ এগিয়ে সীসার মুখোমুখি দাঁড়িয়ে বলে, কি বলতে চাও তুমি? সোজাসুজি বলো। আর আমার ব্যাপারে এত কিছু ভালো কিভাবে জানো? তার কণ্ঠে ছিল ঠান্ডা আগুন, চোখে সন্দেহের তীক্ষ্ণ দৃষ্টি। সীসা হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে ছিল ভয়ানক। সব জানি ফাহিম। তুমি জানো না যে কুহেলি এখন যার খাঁচায় বন্দি, তার নাম এরিক আবরার খান। বাতাস যেন থেমে গেল। ফাহিমের বুকের ভেতর ধপ করে উঠল এক অদ্ভুত আগুন। চোখের পাতা কেঁপে উঠল, ঠোঁট শক্ত, আর রাস্তায় নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। সকালের বাতাসে এক অদ্ভুত শীতলতা। শহরের রাস্তাগুলো তখনও অনিদ্রিত, কোথাও পত্রিকার গাড়ির শব্দ, কোথাও দোকানের শাটার উঠছে। সেই নিস্তব্ধতার মাঝেই দুজন মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার এক কোণে, ফাহিম আর সীসা। ফাহিমের চোখে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত দৃঢ়তা। সে বলল, মানে কোহলি এখন কোথায়? আর এই এরিক আবরার কোহলিকে কে কিভাবে চিনল? সীসা ঠোঁটের কোণে হালকা এক বাঁকা হাসি টেনে নিল, চোখের পলকে যেন অনেক কিছু লুকানো। সীসা মৃদুস্বর বলল, সেটা আমি ঠিক জানি না, আর জানতে চাইও না। আমি শুধু জানি আমি চাই এই আবরারকে আর তোমার কুহেলিকে। এক মুহূর্তের জন্য ফাহিমের দৃষ্টি স্থির হলো সীসার মুখে। সেখানে সে নিঃশব্দ আগুন দেখল, এক আসক্তি। সীসা ধীরে ধীরে এক পা এগিয়ে এলো, চোখে চ্যালেঞ্জ ছড়িয়ে বলল, তো আমার হাতে হাত মেলাবে ফাহিম? হঠাৎ সকালের আলোটা তাদের মুখে পড়ল, দুজনের ছায়া এক হয়ে গেল ধূসর পিচের পর। ফাহিম কিছুক্ষণ চুপ করে থেকে সীসার দিকে তাকালো, তারপর শান্ত স্বরে বলল, ওকে, আমার কোহলি হলেই হলো, আর কিছু চাই না। সীসা ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। সেই হাসিটা অদ্ভুত, যেন অন্ধকারের ভেতর একটা নতুন পরিকল্পনার জন্ম নিচ্ছে। দূরে সূর্য উঠছে ধীরে ধীরে, অথচ এই শহরের এক কোণে দুইজন মানুষ হাত মেলালো এক গোপন চুক্তিতে, যার শেষ কোথায় তা কেউ জানে না। রাস্তার বাতাস নিস্তব্ধ হয়ে গেল, যেন সেও বুঝে গেছে আজ একটা নতুন খেলা শুরু হলো। গাড়ির ইঞ্জিনের মৃদু গুঞ্জনে সকালটা যেন আরও শান্ত হয়ে উঠেছে। জানালার বাইরে সূর্যের আলো ফুটে উঠেছে রাস্তায়, গাছের পাতাগুলো বাতাসে দুলে খেলছে এক ছন্দে। কোহলি সেদিকে তাকিয়ে আছে, চোখে আনন্দের ঝিলিক, মুখে হালকা হাসি। আজ বহুদিন পর তার মনে অদ্ভুত এক প্রশান্তি, কারণ শায়লার সাথে অনেকদিন পর কথা হয়েছে। কোহলি মনে মনে বলল, ফোনে বলেছে আজ অ্যাডমিশন নিতে আসছি, তোকে দেখাবো অবশেষে। কোহেলের বুকটা আনন্দে ভরে উঠেছে। এই শহরের ফিরে নিজের প্রিয় মানুষটার সঙ্গে দেখা হবে ভাবতেই যেন মনটা নাচছে। গাড়ির অন্য পাশে বসে আছে আবরার, হাতে ফোন, কিন্তু মন অন্য জায়গায়। চোখের কোণ দিয়ে সে এক টানা কোহলির দিকে তাকিয়ে থাকে। কোহলির মুখে এমন প্রাণোচ্ছল হাসি দেখে হঠাৎ তার মনে এক অচেনা অনুভূতি জেগে ওঠে, একটা চাপা জ্বালা, নামহীন ঈর্ষা। আবরার মনে মনে ভাবল, ইউনিভার্সিটি ভর্তি হবে বলে কি এত খুশি কোহেলি? ওর সাথে থাকার সময় তো এত খুশি থাকে না মেয়েটা। আবরারের ফোনের স্ক্রিন নিভে গেল, অথচ তার দৃষ্টি স্থির কোহলির দিকে। কোহলি তখনও জানালার বাইরে তাকিয়ে আছে, অজান্তেই কারো হৃদয়ে এক ঝড় তোলে। হঠাৎ আবরার গম্ভীর গলায় বলল, গাড়ি থামাও। তার গলার স্বর এতটাই কঠিন ছিল যে ড্রাইভার এক মুহূর্ত দ্বিধা না করেই ব্রেক চেপে ধরল। গাড়ি থেমে গেল রাস্তার একপাশে, পেছনে থামলো আরও 4টা গাড়ি।
ড্রাইভার একবার পেছনে তাকাতে গিয়েও সাহস পেল না। আবরারের চোখে এমন দৃষ্টি যেন সামান্য প্রশ্ন করলেও ঝড় নেমে আসবে। কোহলি ভ্রু কুচকে আবরারের দিকে তাকালো, মুখে বিস্ময় নিয়ে বলল, কি হয়েছে? কোহলির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আবরার ড্রাইভারকে গম্ভীর কণ্ঠে বলল। তুমি বাইরে যাও। ড্রাইভার কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল। গাড়ির দরজাগুলো ক্লিক শব্দে লক হয়ে গেল। জানালার কাঁচ আস্তে আস্তে উপরে উঠল। মুহূর্তেই গাড়ির ভেতর নিস্তব্ধতা নেমে এলো। শুধু দুইজন মানুষের নিঃশ্বাসের শব্দ মিলেমিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করলো। কোহলির বুক ধক ধক করতে লাগলো। সে হালকা গলায় বলল, আপনার কি হয়েছে? আপনি এভাবে ড্রাইভারকে বাইরে বের করে দিলেন কেন? আর কেনই বা? কথাটা সম্পূর্ণ করার আগেই আবরার এক হ্যাচকা টান দিয়ে কোহলিকে নিজের কোলে বসায়। তারপর কোহলির কোমর শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে কোহলির গলায় মুখ ডুবে ছোট ছোট অজস্র চুমুর বর্ষণ এঁকে দিতে থাকে। এতে কোহলির ছোট্ট বদনখানা অসম্ভব রকম কাঁপতে থাকে, সাথে অত্যাধিক বিস্মিত হয়। এই সময় এরকম কিছু মোটেও আশা করেনি কোহলি। কোহলি নিজেকে সামলাতে আবরারের সিল্কি লম্বা লম্বা চুল খামচে ধরে শক্ত করে। তারপর বহু কষ্টে ফিসফিস করে কাপা কণ্ঠে বলে, আপনি কি করছেন এখন? আমাদের ইউনিভার্সিটি যাওয়ার সময় রাস্তার মাঝখানে এভাবে গাড়ি থামালেন কেন? কথা শেষ হওয়ার সাথে সাথে কোহলি আহ করে মৃদু চিৎকার করে উঠল, কারণ আবরার ওর গলায় কামড় বসেছে। আবরার মুখ তুলে এবার কোহলির ললাটে নিজের কপাল থেকে, তারপর ফিসফিস করে হাসকি কণ্ঠে বলল, ইউনিভার্সিটি যাওয়া নিয়ে এত খুশি? আমার সামনে তো কখনো এত হাসতে দেখিনি। তার মানে কি আমার থেকে তোমার কাছে ইউনিভার্সিটির প্রায়োরিটি বেশি? যদি তাই হয় তাহলে আমি তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করব না। কজ আমার থেকে তোমার জীবনে সেই জিনিসের প্রায়োরিটি বেশি থাকবে, তাকে আমি সরিয়ে দিব, বুঝলে? আবরারের কথা শুনে কোহলি হতভম্ব। একটা মানুষ পড়াশোনা বা ইউনিভার্সিটি যাওয়া নিয়েও জেলাস ফিল করতে পারে, আর যদি শুনে শায়লার সাথে দেখা হবে দেখে এত খুশি, তাহলে তো ওকে শায়লার সাথে দেখা করতেই দিবে না। কোহলি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে আমতামতা করে বলল, আপনি ভুল ভাবছেন। অনেকদিন পরে বাড়ি থেকে বের হয়েছে তো, তাই আমি এত খুশি। আপনার থেকে কোনো কিছুই আমার জীবনে বেশি প্রায়োরিটি নেই। আপনি সবার আগে, তারপর অন্য কিছু। ব্যাস, এই কয়টা শব্দ আবরারের মতো হিংস্র বাক্যে শান্ত করে দেয়। হৃদয় কেমন শান্তির স্রোত বয়ে যায়। আবরার বুঝতে পারে না মেয়েটার মধ্যে কি আছে, যার কথা শুনিয়ে আবরারের মতো খ্যাপা সিংহটাও শান্ত হয়ে যায়। আবরার বাঁকা হেসে কোহলির গালে নাক ঘষতে ঘষতে বলে, আচ্ছা, তোমার কথা বিশ্বাস করলাম। আই হোপ তুমি তা রক্ষা করবে। একটা কথা মনে রেখো, রোজ, মাফিয়া কিং এরিক আবরার খান কখনোই কাউকে বিশ্বাস করে না। সেই তোমাকে বিশ্বাস করছে। যদি ভেঙে ফেলো তাহলে বুঝতেই পারছো তো কেমন পরিণতি হবে তোমার। আবরার এবার কোহলির গাল, চোখের পাতা, ললাট, কানের লতি কানের নিচে আসতে গলার দিকে নেমে আসে চুম্বন করতে করতে। কোহলির ছোট্ট বদনখানা তরতর করে কেঁপে উঠছে বারংবার। নিজেকে সংযত রাখতে আবরারের গলার কাছের শার্টখানা খামছে ধরে ফিসফিস করে বলে, আমি আপনার বিশ্বাস রাখার সর্বোচ্চ চেষ্টা করব। এবার তো বলুন প্লিজ, এমনি দেরি হয়ে যাচ্ছে। বাড়ি যেয়ে না হয় আদর করবেন। আবরার কোহলির প্রথম কথাগুলো শুনলেও নিজের কাজ অব্যাহত রাখছিল, কিন্তু লাস্টের কথা শুনে থেমে গেল। লাল টকটকে চোখের মনি দিয়ে কোহলির দিকে তাকিয়ে সেই চিরচেনা ভয়ঙ্কর ম্লান হেসে বলল, আচ্ছা, বাড়ি যে আদর করলে বুঝি আজকে রেসপন্স করবে, বাধা দিবে না বা মরার মতো পড়ে থাকবে না? আবরারের এরকম সরাসরি লাগাম ছাড়া কথায় কোহলি লজ্জায় কুকড়ে উঠল। দোকান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো। গাল দুটো পাকা টমেটোর মতো টকটকে হয়ে গেল। আর দৃষ্টি অগোছালোভাবে এদিক সেদিক করতে লাগলো, যেন নিজেকে লুকানোর সর্বোচ্চ চেষ্টা করছে। আবরার তা দেখে হাসলো, তবে শব্দহীন। তারপর টুক করে কোহলির ঠোঁটে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তাহলে আমি আরও কন্ট্রোললেস হয়ে যাব। তাহলে গাড়িতেই তোমার লজ্জা ভেঙে দিব। তার থেকে ভালো লজ্জা কম পাও। আর আজকে রাতে তোমার লজ্জা কমাতে হবে। এভাবে লজ্জা পেলে চলবে না। আর মাঝে মাঝে স্বামী রাগ করলে স্বামী রাগ ভাঙানোর জন্য নিজে থেকে কাছে আসতে হবে। তাই লজ্জা কমানোটা জরুরি, বুঝলে মাই ফাকিং হোয়াইট রোজ?
কোহলি যেন লজ্জা এবার কেঁদেই দিবে। লোকটা এত কেন লজ্জা দিচ্ছে ওকে? আবরার এবার জানালার কাজ নামালোর সাথে সাথে ড্রাইভার উঠে বসলো। কোহলি লজ্জা পেয়ে নেমে যেতে চাইলে আবরার গম্ভীর কণ্ঠে বলল, চুপচাপ বসে থাকো, নয়তো ইউনিভার্সিটি ভর্তি করব না। ব্যাস চুপচাপ বসে রইল কোহলি আর মনে মনে বলল, লোকটা তো ভারী খারাপ। কথায় কথায় শুধু ওর ইউনিভার্সিটি ভর্তি নিয়ে ব্ল্যাকমেল করতে, এটা তো ভারী মুশকিল জিনিস। ইউনিভার্সিটির ক্লাসরুমে এক কোণে চুপচাপ বসে আছে কোহলি। চারপাশে নতুন মুখ, নতুন পরিবেশ, সব কিছু এখনও ওর কাছে অচেনা অচেনা এক জগতের মতো। জানালার ধারে বসে ওর চোখ বারবার চলে যাচ্ছে বাইরে, যেখানে প্রখর রোদ ঘাসের উপর ছড়িয়ে আছে শান্তভাবে। আবরার নিজে ওর সব ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে ক্লাস রুটিন পর্যন্ত। এমনকি যাওয়ার সময় ওকে বলে গেছে, পাখি, বাইরে কোথাও যেও না, কারোর সঙ্গে কথা বলার দরকার নেই। কিছু লাগলে বাইরে বডিগার্ডরা আছে, ওদের বলো। ওর গলায় ছিল দৃঢ়তা, আবার এক অদ্ভুত রকম যত্ন। বাহিরে সত্যি দুজন বডিগার্ড দাঁড়িয়ে আছে, কালো পোশাক, গম্ভীর মুখ। ওরা যেন ছায়ার মতো ওর নিরাপত্তার পাশে রয়েছে। কোহলি মনে মনে ভাবল, আবরার রাগের ভেতরে একরাশ ছন্ন ছাড়া ভাবও আছে, তবু ওর ভেতরে কিছু একটা আছে যেটা ওকে আলাদা করে রাখে। ও খারাপ না, একদমই না। হয়তো আগে খারাপ ব্যবহার করতো, কিন্তু এখন তোর যত্ন নেই, খোঁজ রাখে। ভালোবাসা না হোক, যত্নটা তো আছে। এই ভাবনাতেই কোহলির ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। ও নিজের অজান্তে মুচকি হাসছিল। ঠিক তখনই পাশে কেউ এসে বসলো। কোহলি চমকে তাকালো, পরক্ষণেই তার মুখে হাসি ফুটে উঠল। সেই হাসিটা যেটা দীর্ঘদিন ধরে হারিয়ে গিয়েছিল, এবার ফিরে এসেছে। চোখের সামনে কেউ নয় আর কেউ নয়, শুধুই তার প্রিয় একমাত্র বেস্টু শায়লা। কোহলি দুই হাত বাড়িয়ে শায়লাকে ঝাপটে ধরল শক্ত করে। হৃদয় স্পন্দিত হচ্ছিল, কণ্ঠে ছটফট করে উঠল, আমার জান, কেমন আছিস তুই? জানিস আমি তোকে কত মিস করেছি। শায়লার চোখে মুহূর্তের জন্য কোমলতা ফুটে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে অভিমানও ধরা দিল। সে কোহলিকে নিজ থেকে ছাড়িয়ে দূরে সরালো, কণ্ঠে সেই পরিচিত অভিমানী সুর। হয়েছে, কত মিস করেছিস তা আমার জানা আছে। হ্যাঁ, তাহলে এতদিন কোথায় ছিলি? একবার বলে যেতে পারতি না? বলে গেলে কি হতো? হ্যাঁ, আমি যে তোকে মিস করেছি তাই নিয়ে চিন্তা করেছি, তার কোনো দাম নেই তোদের কাছে? শায়লার কথার শেষাংশে একটি ক্ষুদ্র বিরতি, তার চোখের নিচে ছোট্ট রোদনাপ্রবণ ছায়া। তারপর মুখে বাকি কথা না রেখে সে চুপ করে রইল, মুখ বাঁকা, কিন্তু চোখ বলছে তার সব অনুভূতি। কোহলি হালকা করে হাসল। শায়লার অভিমান দেখে হাসিটা যেন আরো মিষ্টি হয়ে উঠল। সে কণ্ঠে মৃদু হেসে বলল, সরি জান, সময় ছিল না। আচ্ছা চল। শায়লা মুহূর্তের জন্য চুপ রইল, চোখে যেন এক ধরনের অমিশ্র অভিমান ও আগ্রহের মিশ্রণ। সে কণ্ঠে ফুপিয়ে বলল, না, আমি শুনবো না। কোহলি একটু হাসল, তার চোখে খেলা খেলা চকচক ভাব ফুটল। সত্যি শুনবি না? শায়লার কোনো শব্দ হলো না। কোহলি একটু থেমে আঙুলি কৌতূহলের হালকা হাসি নিয়ে বলল, আচ্ছা তাহলে বলবো না। আর কেউ যখন আমাকে পাত্তা দিচ্ছে না, তাহলে আমি অন্য কারোর সঙ্গে ফ্রেন্ড বানাবো। ঠিক সেই মুহূর্তে শায়লা রেগে যাওয়ার আগে থেকেই প্রস্তুতি নিয়ে কোহলির পিঠে হঠাৎ করে পরে কিল। শায়লার ছোট্ট ছক্কার মতো আক্রমণ, আর কোহলি প্রস্তুত, তাই সে হালকা করে লাফ দিয়ে টিকে রইল। শায়লা আঙুল তুলে শাসিয়ে বলল, আমাকে ছাড়া অন্য কাউকে ফ্রেন্ড বানালে মেরে ফেলবো একদম। কোহলি হাসি ধরে রাখতে পারল না, চোখ চকচক করে হেসে বলল, ঠিক আছে জান, আর কারোর সঙ্গে ফ্রেন্ড বানানো কোনো চিন্তা নেই। তারপর কোহলি ধীরে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে শায়লাকে টেনে দাঁড় করালো। আচ্ছা চল, এখানে না, বাইরে যে কথা বলবো। শায়লা ছোট্ট চুলচেরা হাসি নিয়ে বলল, চল। মৃদু বাতাসের সঙ্গে ক্লাসরুমের দরজা খোলার শব্দ আর দুই বন্ধুর মিলিত পদক্ষেপ যেন নতুন কোনো অধ্যায়ের সূচনা করলো। বাইরে বেরিয়ে নতুন দিনের আলোয় তারা হাঁটছিল, হাসি, অভিমান আর বন্ধুত্বের মিশ্রণে ভরা। কোহলির মুখের কথা শুনে শায়লা হঠাৎ স্তব্ধ হয়ে গেল। চোখে উজ্জ্বল ক্ষুদ্র আলো কেমন স্থির হয়ে গেছে, আর অভিমান হঠাৎই ঘন হয়ে উঠল। বাহ, তুই কিভাবে আমার বেস্ট ফ্রেন্ড হলি রে? আমাকে তো তোর জীবনে কিছুই বলিসনি, তুই আসলে আমাকে বেস্ট মনে করিসই না।
কোহলি এক ঝাপটে শায়লাকে আঁকড়ে ধরে, চোখের অস্থিরতা, মুখে মৃদু অনুশোচনা। অবশ্যই আমি মনে করি, কিন্তু আমি কিভাবে তোকে বলতাম তাই ভেবে পাচ্ছিলাম না। তুই তো চুপচাপ ছিলি, প্লিজ আর রাগ করে থাকিস না প্লিজ। শায়লার চোখে ভেঙে ফেলা অভিমান তখনও রয়ে গেছে, কিন্তু হঠাৎই সে হালকা ভেঙে খেয়ে হাসির ছোঁয়া দিল। আচ্ছা তাহলে আজকে আমি তো শ্বশুর বাড়ি যাব। কোহলি হালকা অস্বস্তিতে পড়ে গেল, মনে মনে ভাবলো শায়লাকে নিয়ে গেলে আবরার কিছু বলবে না তো। কিছুটা দ্বিধা আর অজানা চিন্তায় সে নিজেকে আটকে ফেলল। কিরে নিয়ে যাবি না? শায়লা আবার কটাক্ষ করে বলল, চোখে ছোট্ট চঞ্চলতা। কোহলি জোর করে নিজের মুখে হাসি টেনে আনলো, ভেতরে ধীরে ধীরে ভয় আর দ্বিধা লুকিয়ে রেখে বলল, না না না, যাবি, নিয়ে যাব। শায়লার চোখে এক ঝলক উচ্ছ্বাস, মুখে খুশির ছোঁয়া। আচ্ছা অনেক মজা হবে। ইউনিভার্সিটির ক্লাস শেষে কোহলি আর শায়লা একসাথে বাড়ি ফিরল। বাড়ি দেখার পর তার বিস্ময় গভীর হলো। শায়লা চোখ বড় করে কোহলির দিকে তাকিয়ে বলল, ওই কোহেলি, তোর তো মাফিয়া জামাই, এত বড় লোক, আমি তো ভাবতেও পারিনি। কোহলি হালকা মুচকি হেসে বলল। তুই মিথ্যা বলিসনি, আমিও প্রথম বিস্মিত হয়েছিলাম। তারপর কোহলি শায়লাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তুই কি খাবি দুপুরে? শায়লা নির্দ্বিধায় উত্তর দিল। বিরিয়ানি খাবো। কোহলি বলল, আচ্ছা তুই আগে ফ্রেশ হয়ে আয়, আমি সার্ভিসকে বলে দিচ্ছি রান্না করতে। শায়লা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কিছুক্ষণ পর কোহলি সার্ভেন্টকে ডেকে বলল, দেখ, আজকে শায়লার জন্য বিরিয়ানি বানাতে হবে, সব প্রস্তুতি ঠিক আছে তো? সার্ভেন্ট মাথা হেলালো, আর কোহলি নিজেও চুপচাপ ঘরে ঢুকে ফ্রেশ হতে গেল। আর শায়লা গেস্ট রুমে। শায়লা রুমে বসে জানালার বাইরে তাকালো। হালকা বাতাস বইছে, রোদ মৃদু ছড়াচ্ছে। তার মনে হলো আজকের দিনটা যেন এক নতুন গল্পের শুরু। 20 মিনিট পর শায়লার মনে হলো আর রুমে বসে থাকা সম্ভব নয়। ফ্রেশ হয়ে এসে নিচে নেমে এলো। লক্ষ্যে ভেবেছে পুরো বাড়ি ঘুরে দেখবে। বাড়ির প্রতিটি কোণ যেন নতুন কিছু গল্প শোনাচ্ছে। কিন্তু হঠাৎই কলিং বেল বেজে উঠল। শায়লা প্রথমে চমকে গেল, কিন্তু উত্তেজনা আর কৌতূহল পায়ের তলার জ্বালা যেন আরও বাড়িয়ে দিল। সার্ভেন্ট দরজা খোলার আগেই শায়লা ছুটে যেয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে আবরার, তার পেছনে ফেটিক্স, শান্ত কিন্তু সতর্ক দৃষ্টিতে। আবরার ধীরে ধীরে বাড়ির ভেতরেই ঢুকে আসে। ফেটিক্স তার পেছনে নিঃশব্দে ঢুকে যায়, যেন কোনো অদ্ভুত নিয়মে সে বাড়ির ভেতরেই প্রবেশ করেছে। আবরার থেমে দাঁড়ালো, শায়লার দিকে তাকালো, চোখে কঠোর দৃষ্টি, গম্ভীর কণ্ঠে বলল, তুমি কে? শায়লার বুক ধড়ফড় করতে লাগলো। কোহলির কাছ থেকে সে অনেক কিছু শুনেছে। আবরারের কাছে মানুষ মানে যেন পান্তা ভাতের মতো। ভয়কে ছাপিয়ে সে ধীরে ধীরে বলল, আমার নাম সাইমা চৌধুরী শায়লা, আমি কোহেলির বেস্ট ফ্রেন্ড। আবরার গম্ভীর কণ্ঠে পুনরায় বলল। ও। তারপর তিনি গম্ভীরভাবে গটগট করে সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে গেলেন। শায়লা চোখ আটকে দেখছে আবরার সিঁড়ি দিয়ে উপরে চলে গেছে, আর তার পেছনে ফেটিক্স এক দৃষ্টিতে শায়লার দিকে তাকালো। কিন্তু সেই দৃষ্টি যেন কেটে যায়নি। শ্যামবর্ণ, হাঁটু অব্দি ঘন কালো লম্বা চুল, চুলগুলো আকাশের মতো ঝলমল করে। মুখটা মায়াবী, যা যে কাউকে মুহূর্তে আকৃষ্ট করতে পারে। আর ফেটিক্স মাত্র 5-9 ইঞ্চি লম্বা। তার কাছে শায়লা যেন একেবারে ছোট্ট কোমল বাচ্চা মেয়ে মনে হচ্ছে। ফেটিক্স যতখানি খুঁটে খুঁটে শায়লার দিকে তাকালো, শায়লার শরীরের ভিতরে অদ্ভুত এক টান অনুভূত হলো। তার কণ্ঠে না হলেও মনে হলো এক অজানা অস্বস্তিকর উত্তেজনা। শায়লা ধীরে ধীরে পায়ের তলায় শক্তি খুঁজে সোফার দিকে এগিয়ে গেল। নিঃশ্বাস নিয়ে সে বসে পড়ল। ফেটিক্সও তার পেছনে নীরবভাবে চলে এলো এবং শায়লার পাশে সোফায় বসলো। শায়লার চোখ বড় হয়ে গেল, তার বুকের ভেতরে অদ্ভুত একটা চাপ। আদতে শান্ত থাকার চেষ্টা করলেও অস্বস্তি যেন আরো গভীর হলো। ফেটিক্সের চোখ, তার দৃষ্টি সবকিছু যেন তাকে নিরীক্ষণ করছে। এক ধরনের অচেনা শক্তি যা সে থামাতে পারছে না। শায়লা কণ্ঠে খানিকটা কম্পমান স্বরে বলল, আপনি কি কিছু বলবেন? এভাবে তাকিয়ে আছেন কেন? তার মিষ্টি কোমল কণ্ঠের আওয়াজ ফেটিক্সের মনোযোগ ছিন্ন করে। ফেটিক্স চোখ জুড়ে তাকিয়ে থাকলেও মুহূর্তেই তার ধ্যান ভাঙল। নিজেকে সামলাতে গিয়ে সে গলা পরিষ্কার করলো। না, শুধু ভাবছিলাম, বলো তো তোমার বাড়িতে কে কে আসে? শায়লার চোখে খানিক দ্বিধা, মুখে লাজুক হাসি, মিনমিন করে উত্তর দিল, আমার মা আর ভাই।
ফেটিক্স ধীরে ধীরে শায়লার দিকে নজর দিল। সে দেখল কিভাবে শায়লার ছোট্ট দেহ কাঁপছে, হয়তো ভয়ে। হালকা গম্ভীর কিন্তু কোমল স্বরে ফেটিক্স বলল, এভাবে ভয় পেও না, আমরা বন্ধু হতে পারি কি? শায়লার চোখে বিস্ময়, মুখে হালকা হাসি। বন্ধু? ফেটিক্স হালকা হেসে উত্তর দিল, হ্যাঁ, দেখো, বন্ধুত্বের কোনো বয়স হয় না, তাই তুমি আর আমিও বন্ধু হতে পারি। শায়লা এবার পূর্ণ দৃষ্টিতে ফেটিক্সের দিকে তাকালো। লোকটার কুচকুচে কালো চোখে যেন এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। সিল্কি চুলগুলো মেশে ঝরে পড়েছে, চোখে এক নির্ভীক আত্মবিশ্বাসের ছাপ। সে একদম ফর্সা না হলেও শরীরের গঠন দেখেই বোঝা যায় প্রতিদিন জিম করে, নিজের যত্নে সচেতন। শায়লার চোখ অবচেতনভাবেই তার বেশি লম্বা শারীরিক গঠন লক্ষ্য করলো। শায়লা মিনমিন করে বলল, হতে পারি। ফেটিক্স হালকা হেসে বলল, ঠিক আছে, তাহলে নর্মাল হও, এভাবে কাঁপাকাঁপি বাদ দিয়ে। শায়লা একটু লজ্জা মেশানো কণ্ঠে বলল, আমি চেষ্টা করছি কিন্তু বন্ধ হচ্ছে না। শায়লার এরকম বোকা বোকা কথা শুনে এবার ফেটিক্স হেসে দিল। শায়লা চুপচাপ তাকিয়ে থেকে মনে মনে ভাবল, পুরুষ মানুষকে হাসলেও এত কিউট লাগতে পারে কি? সে হঠাৎ বুঝলো এই মানুষটার সামনে তার ভয়, অস্বস্তি, ছোট্ট দ্বিধা সব মিলেমিশে এক অদ্ভুত আনন্দের অনুভূতিতে রূপ নিয়েছে। আর ফেটিক্সের হাসিটা যেন তাকে আরো স্বাচ্ছন্দ্য দিতে শুরু করেছে। শায়লার চোখে এক ঝলক প্রশান্তি, হালকা লাজকতা আর অন্তরে অদ্ভুত এক কৌতূহল, যা বলে দিচ্ছে আজকের এই মুহূর্ত তার মনে দীর্ঘদিন ধরে লেগে থাকবে। আবরার দরজা ঠেলে রুমে ঢুকতে হালকা গরম বাতাস আর হেয়ার ড্রায়ারের মৃদু গুঞ্জন কানে এলো। কোহলি দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে, ভেজা চুলগুলো কাজ ছুঁয়ে কোমরের নিচে নেমে গেছে। ফোঁটা ফোঁটা জল টুপটুপ করে গাল বেয়ে নামছে, যার ফলস্বরূপ কোহলি পিছিয়ে কামিজখানা হালকা ভিজে গেছে। কোহলি এখনও টের পায়নি যে আবরার দরজার পাশে দাঁড়িয়ে আছে। হালকা আলোতে কোহলির ভেজা চুল যেন আরো উজ্জ্বল, আরো আকর্ষণীয় লাগছে। আবরারের চোখ এক মুহূর্তের জন্য থেমে গেল, মনে মনে বলল, এই মেয়েটা কি সত্যি এত সুন্দর, নাকি ভেজা চুলেই তার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়? আবরারের গলা শুকিয়ে গেল। ও ধীরে ধীরে কোহলির দিকে এগোতে শুরু করলো। পায়ের শব্দ যেন শুনতে না পায় এতটাই আস্তে। কোহলি ড্রায়ারটা এক হাতে ধরে চুলে চালাচ্ছে, অন্য হাত দিয়ে চুল সরাতে সরাতে নিজের কাজে ব্যস্ত। আবরার কোহলির কাছে যেয়ে পেছন থেকে কোহলিকে ঝাপটে ধরলো আর থুতনি রাখলো ওর কাঁধে। আবরারের আচমকা এহেন কাণ্ড কোহলির হাত থেমে গেল, স্থির হয়ে দাঁড়িয়ে গেল। হৃদস্পন্দন অত্যাধিক পরিমাণে কাঁপতে লাগলো, কম্পন ছড়ালো পুরো বদনের শিরা উপশিরায়। নিঃশ্বাস নিতে যেন ভুলে গেছে, লজ্জায় একাকার অবস্থা। আবরার ফিসফিস করে হাসকি কণ্ঠে গাইতে শুরু করলো, मैंने तेरे लिए छोड़ा है ज़माना, ज़रा तेरा इरादा तो बता, ऐसे नज़रे में मुझसे चुराना, ज़रा तेरा इरादा तो बता, छोड़ा है मुझ पे तेरा ही नशा, कमबख्त दिल ये कहा से फंसा, मैं तेरी दीवानी तो मेरा दीवाना, समझ ली नज़र को इशारा। আবরার গানটা ফিসফিসিয়ে বললেও কোহলির কাছে মিষ্টি লাগলো কণ্ঠটা। তবে আবরার এভাবে ধরে থাকায় তেমন প্রতিক্রিয়া করলো না সে, সেইভাবেই দাঁড়িয়ে রইল। আবরার এবার কোহলির ঘাড় থেকে চুল সরিয়ে ছোট ছোট চুম্বন দিয়ে ভরে দিতে থাকে। সাথে সাথে কোহলির ছোট্ট বদনের কম্পন আরও বাড়ে, পুরো বদন অবশ হয়ে আসছে। নিজেকে সামলাতে সামনের জামা খামচে ধরে বহু কষ্টে মিনমিন করে বলে, আপনি না দুপুরে বাড়ি আসবেন না বললেন? আবরার এক টানে কোহলিকে নিজের দিকে ঘোরায়, সাথে সাথে কোহলির হাত থেকে হেয়ার ড্রায়ার খানা পড়ে যায় মেঝেতে, আর কোহলির মুখের উপরে কিছু চুল পড়ে। আবরার এক হাত দিয়ে কোহলির কোমর শক্ত করে ধরে, আরেক হাত দিয়ে ওর মুখে পড়া চুলগুলো কানের কাছে গুজে দিতে দিতে বলল, তোমার সাথে রোমান্স করতে মন চাইলো, তাই তো মিটিং ক্যান্সেল করে চলে আসলাম। আবরারের কথা শুনে কোহলি লজ্জায় নেতে পড়ে। কোহলিকে এরকম লজ্জা পেতে দেখে আবরার কোহলির দুই গালে শব্দ করে চুমু খেয়ে বলে, এভাবে লজ্জা পাচ্ছ যেন তুমি আমার সাথে রোমান্স করনি, আর আমি তো তোমার শরীরের প্রতিটা জায়গা দেখেছি। সব থেকে ভালো লেগেছে তোমার নাভির 2 ইঞ্চি নিচে ঘন কালো তিলখানা। আবরারের কথা শুনে এবার কোহলির মন চাচ্ছে ফ্লোর ফাঁকা করে একদম নিচে পড়ে যেতে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, মাথা একদম নিচের দিকে করে রেখেছে। আবরার এবার কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তোমার বেস্ট ফ্রেন্ডকে তুমি বাড়িতে আনবে
একবারও তো বললে না। কোহলি এবার কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো, তারপর নিচু কণ্ঠে বলল, আসলে ও আসতে চাইছিল, তাই নিয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি না চাইলে আর বাড়িতে নিয়ে আসবো না। কোহলি কথাগুলো বলছে মাথা নিচের দিকে দিয়ে। আবরার কোহলির থুতনি ধরে মাথা উপরের দিকে তুলল। কোহলি আবরারের দিকে তাকালো, লাল টকটকে চোখের মনির দিকে তাকিয়ে থমকে গেল। কেমন আকৃষ্ট করে চোখের মণিগুলো। আবরার বলল, তুমি নিয়ে আসবে তোমার ফ্রেন্ডকে, আমি তা নিয়ে কিছু বলবো না। তবে একটা কথা মনে রেখো, তোমার জন্য আমি ব্যতীত পৃথিবীর সব ছেলে হারাম। কোনো ছেলের সাথে কথা বলো তো দূরে থাক, তাকাবেও না। যদি বেশি তাকাতে মন চায় আমার দিকে তাকিয়ে থাকবে, বুঝছো? কোহলি মাথা উপর নিচ করে সম্মতি জানালো, তারপর একটু ইতস্তত করে বলল, আপনি সত্যি মিটিং ছেড়ে এসছেন? আবরার বলল। হুম। কোহলি বলল। কত টাকার ডিল ছিল? আবরার নিজের হাত দিয়ে কোহলির ঠোঁটে স্লাইড করতে করতে বলল, বেশি না, মাত্র 15 কোটি টাকার। কোহলি খানিকটা চিৎকার করে বলল, কি? কোহলির চোখে এখনো অবিশ্বাস। 15 কোটি টাকা! যে পরিমাণ অঙ্ক শুনলেই সাধারণ মানুষের মাথা ঘুরে যায়, আবরার সেটা বলছে যেন চা নাস্তার বিল। আবরার এক হাত দিয়ে কোহলিকে কাছে টেনে রেখেছে, আরেক হাত আলগা করে তার ভেজা চুল সরিয়ে দিচ্ছে কাঁধ থেকে। কি হয়েছে তোমার? মাত্র তো 15 কোটি টাকা, এভাবে চিৎকার করছো কেন? কোহলি বিস্ফোরিত চোখে তাকালো, তারপর অবিশ্বাস কণ্ঠে বলল, 15 কোটি টাকা আপনার কাছে মাত্র? আপনি জানেন আমার কাছে 15 কোটি টাকা থাকলে আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী ভাবতাম। কোহলির অবাক মুখ সরল কথাগুলো আবরারকে হঠাৎ হাসিয়ে দিল। একটা গভীর নরম পুরুষালী হাসি, যা শুনলে বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি ধরতে বাধ্য। কোহলি আবরারের মুখের দিকে তাকিয়ে রইল। হাসিটা যেন ধীরে ধীরে তার চোখে গলে পড়ছে নরম উষ্ণতার মতো। কোহলি মনে মনে ভাবল, ইস, এই লোকটা হাসলে কত সুন্দর লাগে। মনে হয় এই মুহূর্তটাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান দৃশ্য। সোনার চেয়ে দামি, আকাশের চাঁদের চেয়ে উজ্জ্বল। আবরারের হাসির রেখা দেখতে তার নিজের ভেতরের একটা ছিকছিক অনুভূতি ছড়িয়ে গেল। কোহলির মনে অদ্ভুত একটা প্রশ্ন মাথা তুলল, এই হাসি কি শুধু ওর জন্য, নাকি অন্য কারোর সামনে কেউ এভাবে হাসে? ভাবতেই বুকের ভেতর গরম একটা কাঁপুনি উঠল, চোখে ঈর্ষার নরম শিখা জ্বলে উঠল ধীরে ধীরে। কেন হাসবে অন্য কারোর সামনে? ওর হাসি তো শুধু কোহলির জন্য। ওর চোখের উজ্জ্বলতা, ওর ঠোঁটের বাঁক, ওই পুরো হাসিটা সবই তো কোহলির একান্ত সম্পত্তি। মনের ভেতর এমনই ঝড় উঠল যে কোহলি নিজের অজান্তেই আবরারের বুকের কাছে শার্টের কলারটা শক্ত করে চেপে ধরল, যেন তাকে নিজের দিকে টেনে নিচ্ছে। আবরারের হাসিটা থেমে গেল, ঠোঁটের কোণ নরম হয়ে এলো, আর চোখ দুটো বিস্ময়ে সামান্য বড় হয়ে উঠল। সে কোহলির মুখটা 2 হাতে আলতো করে ধরল, যেন ছোট্ট কিছু একটা ঠিক বুঝে নিতে চাইছে। কি হলো আমার ছোট্ট হরিণী? কোহলি প্রথমে কিছু বলার নয় এমন ভাবে মুখ নামিয়ে রাখলো, কিন্তু তার ভেতরে যে আগুনটা সেটা এতক্ষণে জ্বলে উঠেছে, আর তা লুকানোর মতো শক্তি তার নেই। হঠাৎই কথা বেরিয়ে এলো মুখ থেকে, যেন মনের ভেতর জমে থাকা দুঃসাহসটায় সব গিলে খেলো। আপনি অন্য কারোর সামনে এভাবে হাসবেন না। আবরার থমকে গেল, তার চোখে এখন শুধুই কোহলি, আর কোহলির চোখে শুধু ঈর্ষা আর অধিকার বোধ। কোহলি এবার পুরোটা বলে ফেললো এক নিঃশ্বাসে, কোনো লজ্জা বা সংকোচ ছাড়া। আপনি শুধু আমার সামনে হাসবেন, বুঝতে পারছেন? অন্য কারো আপনার হাসি দেখার অধিকার নেই। আপনার হাসি দেখার অধিকার শুধু আমার। না, কথাগুলো বলেই কোহলির বুক ধুকপুক করতে লাগলো। নিজেই বিশ্বাস করতে পারছিল না যে কথা সে ভাবতেও লজ্জা পেত, আজ সেটা সে আবরারের চোখের দিকে তাকিয়ে বলে ফেলেছে। আবরার কোহলির শেষ কথাগুলো শুনে এক মুহূর্ত স্তব্ধ রইল, তারপর ধীরে ধীরে দাঁত দিয়ে নিজের নিচের ঠোঁট কামড়ে হেসে দিল। সেই হাসিটা ছিল মিশ্রণ আশ্চর্য, মজা আর একটা গভীর পুরুষালী আকর্ষণ। আবরার মাথা কাত করে বলল, আমার বউ আমাকে নিয়েও জেলাস ফিল করে নাকি? কোহলি হঠাৎই নিচের দিকে তাকিয়ে গেল, চোখ সরিয়ে নিল, কিন্তু শরীরের প্রতিটা অংশ ওকে ফাঁস করে দিচ্ছে। তার গাল দুটো লালচে গোলাপের মতো হয়ে গেছে, আর চিকন অধর অল্প অল্প কাঁপছে, লজ্জায়, অস্বীকারে আর এক অদ্ভুত শক্তিতে। আবরার গভীর দৃষ্টিতে সেই কাপা ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, যেন প্রতিটা কম্পন তার চোখের সামনে থেমে আছে।
কোহলি আমতা আমতা করে ফিসফিস করে বললে, মানে আমি তো কথা শেষ হওয়ার আগে আবরার নিজের ঠোঁটখানা দিয়ে কোহলির অধরখানা চেপে ধরল। কোহলির হৃদস্পন্দন বেড়ে গেল, ছোট্ট বদনখানা কেঁপে উঠল। ইতিমধ্যে আবরার কোহলির ঠোঁট জুড়ে রাজত্ব চালানো শুরু করেছে। শুধু চুমু খাচ্ছে না, মাঝে মাঝে কামড়ে দিচ্ছে। কোহলি নিজেকে সামলাতে আবরারের গলার কাছে শার্টখানা আরো শক্ত করে খামচে ধরল। আবরার আরও উন্মাদ হলো, কখনো অধরের উপরে, কখনো সারা অধর জুড়ে, আবার কখনো অধরের এক কোণা, আবার কখনো সারা অধর জুড়ে চুম্বনের বর্ষণ করছে। সাথে হাত ঢুকিয়ে দিল কোহলির জামার নিচে। তার নৃত্য করতে থাকে কোহলির সারা বদন জুড়ে। কোহলি এবার আর না পেরে আবরারকে ধাক্কা দিল, কিন্তু আবরারের মতো বলিষ্ঠ দেহের অধিকারীর সামনে কোহলি সত্যিই অসহায়, ছোট্ট হরিণী মাত্র। আবরার এক চুল নড়ল না, উল্টো অধরের চুম্বন আরো গাঢ় হলো। কোহলির নিঃশ্বাস এবার আটকে রইল শ্বাসতন্ত্রের মাঝে। আর কিছুক্ষণ হলে মরে যাবে। বেচারি কোহলি মনে মনে আজব আজব কথা ভাবছে। আর মধ্যে অনুভব করলো আবরার ওকে ছেড়ে দিয়েছে। সাথে সাথে কোহলি লম্বা লম্বা নিঃশ্বাস নিল। মুখখানা পুরো টকটকে লাল হয়ে আছে। আবরার দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে বলল, একটুই চুমু দিলাম, তাই এই অবস্থা? কোহলি দাঁতে দাঁত চেপে বলল, এটাকে একটু বলে অসভ্য লোক? আমাকে এইভাবে মেরে ফেলার প্ল্যান করেছেন, অথচ আমার এখনো ফার্মের মুরগির বাচ্চার মতো কয়েক শত বাচ্চা পয়দা দেওয়াই হয়নি। কথাখানা বলে কোহলি রাগ দেখিয়ে আবরারের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বেচারা আবরার ভ্যাবাচাকা খেয়ে বিড়বিড় করে বলল, কয়েক শত মুরগির বাচ্চার মতো বাচ্চা পয়দা দিবে মানে? আমাকে দেখে কি মোরগ মনে হয় আমার বউয়ের? কোহলি নিচে নেমে আসতেই প্রথমে যা দেখল, ফেটিক্স আর শায়লা পাশাপাশি বসে গল্প করছে। দুজনের মুখে স্বাভাবিক ভাব, তবে শায়লার চোখে লাজুক উজ্জ্বলতা আর ফেটিক্সের মুখ পুরো সিরিয়াস, যেন অতি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাবাদ চলছে। এই দৃশ্য দেখে কোহলির কপালটা অল্প কুঁচকে গেল। শায়লার স্বভাবতই চঞ্চল, কিন্তু ফেটিক্স আবরারের ডান হাত। নামের আগে ড্যাঞ্জার ট্যাগ লাগানো মানুষটা একজন অচেনা মেয়ের সাথে গল্প করছে, এটা যেন খুবই অস্বাভাবিক। কোহলি এগিয়ে আসতেই দুজনে একসাথে চুপ করে গেল। ফেটিক্স তো এমনভাবে সোজা হয়ে বসলো যেন হেডকোয়ার্টারের সামনে বসে আছে। শায়লা হালকা অস্বস্তিতে গাল চুলকালো, আর ফেটিক্সের মনে হলো তার সামনে পুরো ক্রাইম ব্রাঞ্চ দাঁড়িয়ে আছে। কোহলি সোফার সামনে এসে দাঁড়াতেই ফেটিক্স তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, ঠিক যেন ক্লাস টিচার ঢুকলে ছাত্র দাঁড়ায়। তারপর ফেটিক্স বিড়বিড় করে বলল, আমি আমি যাচ্ছি। কোহলি ভ্রু তুলে বলল, আপনি কোথায় যাচ্ছেন ভাইয়া? ফেটিক্স এক সেকেন্ডের জন্য চোখ তুলে তাকালো না, শব্দগুলো আমতে আমতে করে বের হলো। না মানে এখানে আছে। শায়লা ঠোঁট কামড়ে হাসি চাপলো ফেটিক্সের এই অবস্থা দেখে। কোহলি এবার নরম গলায় বলল, আচ্ছা ভাইয়া, আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, তারপর আমরা সবাই একসাথে লাঞ্চ করব। ফেটিক্স যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল আক্ষরিক অর্থে। মনে হলো এতক্ষণ সে পানির নিচে ডুবেছিল, এখন একটু মাথা তুলতে পারল। জি। একটানে বলে সোজা চলে গেল উপরের দিকে, যেন জীবন ফিরে পেয়েছে। ফেটিক্স সিঁড়ির মোড় ঘুরতে শায়লা কোহলির দিকে তাকিয়ে হাসি চেপে রাখতে পারল না। কোহলি চোখ শুরু করে তাকালো। শায়লা ফিসফিস করে বলল, তোর এই বাড়িতে অনেক ইন্টারেস্টিং মানুষ রাখিস। শায়লার হঠাৎ বলা কথায় কোহলির চোখ দুটো আরো শুরু হয়ে গেল। ভ্রুকুচকে সন্দেহ ভরা গলায় বলল, তোর কি ভালো লেগেছে নাকি ফেটিক্স ভাইয়াকে? শায়লা একটু চমকে গেল, তারপর মুখে সে চিরচেনা বোকা মিষ্টি হাসি ফুটে উঠল। গাল দুটো লাল হয়ে উঠল লজ্জায়। তারপর নিচু কণ্ঠে বলল, উনি খুব সুন্দর করে কথা বলে রে, যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খাবে। কোহলি হাত বুকের কাছে গুটিয়ে চোখ একেবারে ছোট করে ফেলল। অন্য মেয়ের কথা বাদ দে, নিজের কথা বল। শায়লা শক্ত হয়ে গেল মুহূর্তেই। তারপর মাথা নিচু করে ছোট্ট লাজুক হাসি দিয়ে বলল, আমারও ভালো লেগেছে ওনাকে। কোহলি এক সেকেন্ড থমকে রইল, তারপর এমনভাবে ও আচ্ছা বলল যেন পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব এখন তার উপর। তারপর বলল, আচ্ছা চল খাবি। শায়লা মুখে হাত চাপা দিয়ে হাসলো, দিয়ে বলল, আচ্ছা। দুজন চেয়ারে গায়ে এলিয়ে বসতেই মেয়েড এসে একে একে খাবার সার্ভ করতে শুরু করলো। সুগন্ধ ভরা ধোয়া ওঠা বিরিয়ানি প্লেটে রাখতেই শায়লার চোখ যেন গোল হয়ে গেল। ও মাই গড, বিরিয়ানি! বলে সে আর কিছু না ভেবে চামচ তুলে নিল।
প্রথমে কুরমা মুখে তুলতেই তার চোখ আধ খোলা হয়ে গেল সুখে। কোহলি হালকা হাসলো, কিন্তু নিজে খেতে হাত বাড়ালো না। তার পুরো মন যেন আবরারের দিকে। ওকে না দেখে ওর সাথে না বসে সে খাবার শুরু করতে পারে না। চামচটা ঠোঁটের কাছে আনতে গিয়েও আবার নামিয়ে রাখলো। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো আবরার। ফ্রেশ হয়ে এসেছে, কালো চুলে সামান্য পানি, সাদা টি শার্টে পরিচ্ছন্ন সৌরভ, আর চোখে মুখে সে স্বাভাবিক ঠান্ডা তীক্ষ্ণ দৃষ্টি। কোহলির চোখ স্বভাবতই তার দিকে টেনে গেল। আবরার এগিয়ে এসে কোহলির পাশের চেয়ারে বসতে বসতে ধীর স্বরে বলল, বাহ, বিবি জান জামাই জানকে রেখেই খাবার শুরু, এটা কিন্তু মোটেও ঠিক না। আবরারের ঠাট্টাটা শুনে শায়লা থমকে গেল। মুখে এখনো বিরিয়ানির স্বাদ, কিন্তু চোখে যেন এক ঝটকা। সে না ভেবেই বলে ফেলল, আপনি না মাফিয়া, তবু এত সুন্দর করে কথা বলতে পারেন? শায়লার কথাটা শেষ হতেই আবরার ধীরে ধীরে মাথা তার দিকে ঘোরালো। চোখে কোনো রাগ নেই, কিন্তু ভ্রুতুটু সামান্য কুঁচকে গেছে, যেন সে শায়লার কথার মানে বুঝতে চায়। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, কেন, মাফিয়া বলে কি সুন্দর করে কথা বলতে পারি না শালিকা? কথাটা যতটা কৌতুক ততটাই ভরাট। শব্দে কোনো খামতি নেই, অথচ ভিতরে অদ্ভুত এক ক্ষমতার সুর। শায়লা থমকে গেল। হাতের চামচটা মাঝ আকাশে আটকে আছে, চোখ বড় বড়। ও তুতলাতে লাগলো। আসলে আমি ওইভাবে বলিনি, মানে আমি ভাবতাম মাফিয়ারা তো খালি মারামারি করে, তাই। আবরার এক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে রইল শায়লার দিকে। তারপর বাঁকা হেসে বলল, কেন, মাফিয়াদের যে বাবু হয় তা কি এমনি এমনি হয় নাকি? বউকে আদর না করলে তো আমার জানা মতে বাবু হয় না। আবরারের কথা শুনে কোহলি বিষম খেল। আবরার সাথে সাথে কোহলির দিকে পানির গ্লাস এগিয়ে দিল। কোহলি পানির গ্লাসটা হাতে নিয়ে ডকডক করে পানি খেয়ে নিয়ে চোখ গরম করে আবরারের দিকে তাকায়। আবরার মিটিমিটি হেসে খাবার মুখে দিতে দিতে বলে, ওইভাবে তাকিয়েও না যান, এখন আমি রোমান্টিক মুডে নেই, খাবার খেয়ে কাজ করতে হবে। কোহলি মাথা নিচু করে ফেলে, আর আবরারকে পৃথিবীর সর্বোচ্চ লুচ্চা উপাধি দেয় মনে মনে। ঠিক সেই সময়ে সিঁড়ির দিক থেকে ফেটিক্স নেমে এলো। তার হাঁটার ভঙ্গিটা সবসময় খুব শান্ত, কিন্তু আজ যেন একটু বেশি আত্মবিশ্বাসী। নিচে এসে সে সরাসরি শায়লার পাশের চেয়ারে বসলো। বসার মুহূর্তেই একটা মেয়ে এগিয়ে এসে প্লেটে খাবার সার্ভ করতে লাগলো। শায়লা খাবার খেতে খেতে হঠাৎ একবার ফেটিক্সের দিকে তাকালো। এদিকে ফেটিক্সও ঠিক সেই সময় মাথা তুলেছিল। দুজন আর চোখাচোখি হলো। এক নিঃশব্দ নরম 1 সেকেন্ডের বেশি না, তবু যেন অনেক কিছু বলা হয়ে গেল। শায়লার শ্বাস আটকে গেল, গাল দুটো গোলাপ ফুলের মতো লাল হয়ে উঠল। পরক্ষণে সে চোখ নিচু করে দ্রুত খাবার নড়াচড়া করতে লাগলো, যেন কিছুই হয়নি। ফেটিক্স সেই লজ্জা লাল মুখ দেখে হালকা শয়তানি হাসি হাসলো। চোখে যেন একটু দুষ্টুমি, একটু খুনসুটি আর অল্প বিস্ময়। আবরার এদিকে মাথা নত করে খাচ্ছিল। হঠাৎই ফেটিক্স বলল, স্যার। আবরার মুখ তুলল। হুম। ফেটিক্স কাঁধ ঝাঁকিয়ে একরকম মিষ্টি দুষ্টুমি ভরা সুরে বলল, আমার না একটা গান গাইতে মন চাচ্ছে, গাই। টেবিলের সবাই থমকে গেল। এই সময়, এই মুহূর্তে ফেটিক্সের এমন অদ্ভুত ঘোষণা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না আবরার। কোহলি তো বিস্ময়ের চোখ গোল করে তাকিয়ে আছে, মনে মনে বলছে, ভাই আবার গান গায়? আবরার চোখ সামান্য ছোট করে তাকালো। বিরক্ত না, অবাকও না, বরং সে পুরনো মাফিয়ার শান্ত ভাব। গাইতে চাইছো? আচ্ছা গাও। অনুমতি পাওয়ার সাথে সাথে ফেটিক্স গলা খাকারে দিল। শ্যালার দিকে এক পলক তাকালো, লুকানো দুষ্টু হাসি। এবার আর লুকানো থাকলো না। তারপর ফেটিক্স চোখ নামিয়ে ধীরে ধীরে গাইতে শুরু করলো। অনন্যা পাদ দেয়, পাদি দে দে না, পাদি কুটকুট পাদি দে। ফেটিক্সের গান শুনে শায়লার ভীষণ হাসি পাচ্ছে। তবু ও অনেক কষ্টে মুখ বন্ধ রেখেছে। কিন্তু কোহলি বেচারি নিজেকে সামলাতে পারল না। গান শুরু হতে প্রথমে কোহলির গলা থেকে চাপা হাসি বেরোলো, তারপর সেটা রীতিমতো বিস্ফোরণ। ইস, না না না, আর পারতেছি না। হাসতে হাসতে কোহলি সামনে ঝুঁকে পড়ল। একসময় তো চেয়ারের উপর ভারসাম্য হারিয়ে ধপাস করে নিচে পড়ে গেল। শায়লা চমকে উঠল, কোহেলি। কিন্তু ফ্লোরে পড়েও কোহলি হেসেই যাচ্ছে, পুরো পাগল অবস্থা। আবরার সেদিকে তাকিয়ে মুখ শক্ত করে ফেলল। ভেতরে ভেতরে হাসি চাপলেও মুখে সে দমকা গম্ভীর ভাব। এখন এরকম গান গাওয়ার টাইম নাকি ফেটিক্স?
ফেডিক্স থমকে গেল, শরীর সোজা করে মাথা নিচু করে শিশুর মতো গলায় বলল, স্যার গানটা আমার খুব প্রিয়, কিন্তু ঠিকমতো বলতে পারি না, তাই আর কি। আবরার ভ্রু তুলে ফিসফিস করে বলল। ইডিয়েট। তারপর কোহলির দিকে তাকিয়ে আবারও গলা উঁচু করলো। আর তুমি চুপ করবে? ধমক এতটাই তীক্ষ্ণ ছিল যে মুহূর্তে পুরো টেবিল শান্ত। হাসির বন্যায় ডুবে থাকা কোহলি চুপচাপ হয়ে গেল, ঠোঁট কামড়ে গাম্ভীর্য ধরে রাখতে চেষ্টা করছে। শায়লাও তাড়াতাড়ি মুখ নিচু করে শান্তভাবে বসে গেল। আবরার কোহলিকে তুলতে গেলে তার আগেই কোহলি আবরারকে উপেক্ষা করে নিজেই চেয়ারে বসলো। তারপর মন খারাপ করে নিঃশব্দে খাবারের প্লেটে হাত দিল। চামচের শব্দটা যেন রাগে ঠান্ডা হয়ে গেছে। আবরার এক চোখে কোহলির দিকে তাকালো, অনেক কিছু বলতে চাইছে কিন্তু চুপ করে খেতে লাগলো। সবার মাঝে একটা অদ্ভুত নীরবতা, যেন হাসির ঝড়ের পর হঠাৎ নেমে আসা শান্ত ঝড়। রাত 11টা, শহরের আকাশ কালো, বাতাসে ধুলোর গন্ধ। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।